বিয়ের আগেই বিজিতকে তুলে নিয়ে উচিত শিক্ষা দিল তটিনী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম লক্ষ্য করে তটিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর এটা দেখার পরেই তটিনীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো তটিনী, তুমি এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? কি হয়েছে তোমার পায়ে? তখনই তটিনী বলে, আর বলো না, ওই দরজাতে একটু হোঁচট খেয়েছিলাম, পায়ে একটু ব্যথা লেগেছে, ব্যাস এইটুকুই। তখনই বসের কথাই ভাবতে থাকে পরশুরাম আর বলে, তোমার কোমরে কোনো চোট লেগেছে নাকি? তটিনী বলে, তুমি কি আজকাল আমাকে সন্দেহ করছো? তুমি এইভাবে আমাকে সন্দেহ করলে আমার খুব খারাপ লাগবে। বললাম তো পায়ে ব্যথা লেগেছে, ঠিক হয়ে যাবে, এইটুকু ব্যথা আমি সহ্য করে নিতে পারবো। কিন্তু তুমি আমাকে নিয়ে এত বেশি ভেবো না, সব ঠিক আছে, বুঝতে পারলে? তুমি একটা বিমা কোম্পানির এজেন্ট, যে পলিসি করো, তুমি আমাকে সন্দেহ করলে কেমন লাগে বলো তো? কিন্তু পরশুরাম তো জানে তার একটা অন্য পরিচয় আছে, যেটা এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর লাট্টু বলে, জানো তো পা, মাম্মি আজকাল কেমন যেন অদ্ভুত হয়ে গেছে, কথাবার্তাগুলোও কেমন অদ্ভুত অদ্ভুত বলে। মাম্মিকে হুট করে চেনা যায় না, এতটা পরিবর্তন দেখে খুবই অবাক লাগে। এরপরেই পরশুরাম বলে, তুমি এসব কথা বলো না, চলো, ওদিকে মনে হয় বর এসে গেছে, আমাদেরকে তো যেতে হবে, তাই না? এরপরেই বিজিতের গাড়ি ঢুকে পড়েছে আর বিজিতের সাথে অনেকজন গেস্টও এসেছে, যারা কিনা চেম্বার নিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় বলরাম ছদ্মবেশে উপস্থিত ছিল সেই জায়গাটাতে। তারপরেই বরের সাথে যারা বরযাত্রী হিসেবে এসেছে তাদেরকে বলে, চলুন না ওই সাইডে, অনেক ভালো ভালো মেনু রয়েছে, অনেক কিছু রয়েছে, আসুন দেখাচ্ছি। এই বলেই তাদের কয়েকজনকে ডেকে নিয়ে চলে যায়। বিজিতের সাথে একজন লোক থাকে। এরপর বলরাম তাদেরকে নিয়ে যেতেই পরশুরাম তাদেরকে মারধর দিতে থাকে। এরপর গুন্ডাগুলো নিজেদের পকেট থেকে চেম্বার বার করার আগেই পরশুরাম চেম্বার বার করে একদম তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বিজিত তো এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তটিনী বরণডালা নিয়ে আসেনি। এসেছে তটিনীর মা বরণডালা নিয়ে। এরপর তটিনীও চলে এসেছে। তটিনী ভাবে এই বিয়ে তো হবেই না, জাস্ট একটা সার্কাস হচ্ছে, এছাড়া আর কিচ্ছু নয়। বিজিতের সাথে আয়ুষীর বিয়ে হওয়া তো দূরের কথা, বিজিত তো যাবে জেলের মধ্যে, ওর বিয়ে কখনোই হবে না। এর মধ্যেই বলরাম বলে, জানিস তো পরশুরাম, খাবারের যে গন্ধগুলো বেরিয়েছে না, আর নেওয়া যাচ্ছে না, প্রতিটা খাবারের গন্ধ একেবারে সুস্বাদু। তখনই পরশুরাম বলে, তুই এক কাজ কর তো, আমার জন্য একটু সস এনে দে। তখন বলরাম বলে, সস কেন, একটু কাসুন্দিও এনে দি না। এর মধ্যেই আয়ুষীর বাবা বিজিতকে জামাই আপ্যায়ন শুরু করে দেয় আর বলে, শোনো না বিজিত, আমি আমার মেয়েদেরকে খুব ভালোবাসি, আয়ুষীকে খুব ভালোবাসি, খুব যত্নে ওকে মানুষ করেছি। আমি চাই ওকে তুমি বিয়ে করে সঠিক মর্যাদা দাও, তোমরা সুখে শান্তিতে সংসার করো, ব্যাস এটুকুই চাওয়া পাওয়া, এর থেকে বেশি আর কিছু চাই না। বিজিত মনে মনে ভাবে, আপনি যেটা চাইছেন ফাদার ইন ল, সেটা তো হবে না, উল্টে এমন কিছু হবে যেটা আপনি ভাবনা করতে পারবেন না, ভাবনা চিন্তার বাইরে। এরপরেই দেখা যায় আয়ুষীর বাবা সব দিকে নজর রাখতে থাকে আর বাবিনকে বলে, তুমি ওর পাশে থাকো, ওর কিছু লাগলে অবশ্যই ওকে দিও। বাবিন তখন বলে, নিশ্চয়ই। এরপর বিজিতের ফোন আসে আর বিজিত বলে, 3 ঘন্টা, 3 ঘন্টা আমাকে একটু সময় দাও, তার মধ্যেই যা ব্যবস্থা করার আমি করে নেব, কিন্তু 3টে ঘন্টা সময় আমাকে দিতেই হবে। এইটুকু সময় যদি না দাও তাহলে আমি কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না। তখনই দেখা যায় যে ফোন করেছে পরশুরামকে পরশুরামের বস আর বলে, পরশুরাম, ওদিকে কতদূর কি এগোলো? পরশুরাম বলে, বর তো চলে এসেছে বিয়ের মণ্ডপে, এখনও ছাদনাতলায় পৌঁছতে পারিনি। স্যার, তার আগেই আপনি আমাকে অ্যারেস্ট ওয়ারেন্টটা পাঠিয়ে দিন, আমি ওকে অ্যারেস্ট করে নেওয়ার ব্যবস্থা করি, কারণ যত সময় যাবে ততই তো মানুষজনের ভিড় বাড়বে, ঝামেলা বাড়বে, তার থেকে ওকে তুলে নেওয়াটাই সব দিক থেকে ভালো। তখনই বস বলে, চিন্তা করো না, ও আজকে জেলেই যাবে, ওর বিয়ে হবে না, ওর বিয়ের বাসরও হবে না, সমস্ত ব্যবস্থা আমরা করব আমাদের ডিপার্টমেন্টে। এদিকে বিজিত তো ফোনে কথা বলতে থাকে আর বলে, তুমি একটা কথা বলে ম্যানেজ করো, আমি এদিকটা সামলানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পিছিয়ে গেলে হবে না। অন্যদিকে দেখা যায় তটিনী চলে এসেছে আর তটিনী ভাবে বিজিতকে এইভাবেই এখনই তুলে নিতে হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। এদিকে পরশুরাম ভাবে, তটিনী তুমি কে? তুমি কি বিজিতের ডিপার্টমেন্টের লোক নাকি গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক, সেটাই তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তবে তুমি যেই হও না কেন,
তুমি যে অনেক চালাক কেউ আর প্রশিক্ষণপ্রাপ্ত সেটা আমি বুঝে গেছি। এর মধ্যেই তটিনী ফোন করে প্রকাশকে আর বলে, শোনো প্রকাশ, তুমি আর নিশা আর বাকি যারা রয়েছো তারা এসে বিজিতকে তুলে নাও। ওকে আর বেশিক্ষণ বিয়ের মণ্ডপে বসতে দেওয়া যাবে না। অনেক ওর বিয়ে করার স্বাদ হয়েছে, এবারে ওর স্বাদটা মিটিয়ে দাও, বুঝতে পারলে? তখনই প্রকাশ বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এরপর প্রকাশ নিশাকে নিয়ে তার টিমের লোকজনকে নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকে পড়ে। তখনই আয়ুষীর বাবা বলে, কে আপনারা এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? এখানে তো একটা বিয়ে হচ্ছে, আপনারা কে বলুন তো, বেরিয়ে যান। এরপরেই প্রকাশ বলে, আরে বাবা, আপনার এত তাড়াহুড়ো কিসের? আমরা এখানে বিয়ের ভোজ খেতে আসিনি, এসেছি বিজিতকে নিয়ে যেতে। আর এটা শোনার পরেই সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে আয়ুষী চলে এসেছে বিয়ের পিঁড়িতে। শুভদৃষ্টি হতে যাবে বিজিতের সাথে আয়ুষীর। তখনই প্রকাশ এসে বিয়েটা থামিয়ে দিয়ে বলে, এই বিয়ে হবে না, আগেই তো বলেছি, এখন এই ছেলেটা আমাদের সাথে যাবে। তখন বিজিত বলে, কি হচ্ছেটা কি? আপনারা আমাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য এসেছেন বলুন তো? আপনারা আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। এইভাবে জোর করে কাউকে নিয়ে যাওয়া যায় না, সেটা আপনি জানেন না? প্রকাশ তখন বলে, কিচ্ছু করার নেই, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে তো নিতেই হবে। তখনই দেখা যায় পরশুরামের লোকজনও চলে এসেছিল। এদিকে তটিনীর ডিপার্টমেন্টের লোকজনও রয়েছে। দুই ডিপার্টমেন্টের লোকজনই বিজিতকে নিতে চায়। আর এরপর ঝামেলা শুরু হয়ে যায়। বিয়ের মণ্ডপে রীতিমতো যাতা অবস্থা হয়। পরশুরাম এক সাইডে রয়েছে, আর এক সাইডে রয়েছে তটিনী। তারা দুজনা ময়দানে নেমেছে তাদের টিমের লোকজনেরা। এরপর পরশুরাম ভাবে এখানে যা হচ্ছে সেটা দেখাটা খুবই ডিফিকাল্ট, তবে এটা তো হওয়ারই ছিল, আয়ুষীর সাথে বিজিতের বিয়ে হতে পারে না।